রাজনৈতিক দলগুলো চাইলে সংস্কার বাদ দিয়ে নির্বাচন, আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে একই বললেন ডক্টর ইউনূস। সব অপরাধের কেন্দ্রে শেখ হাসিনা, মন্ত্রী এমপিরা ছিলেন সহযোগী। বিদায়ী লগ্নেও ঢাকা আসছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি। সংস্কার উদ্যোগে কমনওয়েলথকে পাশে চাইল বাংলাদেশ। এবং রংপুর থেকে উপদেষ্টা চেয়ে 3 দিনের আলটিমেটাম, নয়তো উত্তরবঙ্গ ব্লকেডের হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজনৈতিক দলগুলো চাইলে সংস্কার বাদ দিয়ে নির্বাচন, আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে একই বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়, তবে নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং আমাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত, কিন্তু এটা আরো কম হতে পারে। এটা পুরো নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চাই তার উপরে। যদি রাজনৈতিক দলগুলো চাই সংস্কার ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে সেটাও করা হবে। অন্তর্বর্তী সরকারের সময়সীমা নিয়ে প্রশ্নের জবাবে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু বিষয়ক COP29 সম্মেলনের ফাঁকে এই সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 17 নভেম্বর এই ভিডিও সাক্ষাৎকারটি সম্প্রচার করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে 4 বছরই থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি তা বলিনি যে 4 বছর থাকছি, বরং আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ 4 বছর হতে পারে। তবে আমাদের উদ্দেশ্য তা নয়। আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব সংস্কারের পরে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ করা। গত 16 বছরে দুর্নীতিতে নিমজ্জিত ছিল বাংলাদেশ, সেখান থেকে দেশকে বের করার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশে আগামী নির্বাচন ও চলমান সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পুরো সরকার ব্যবস্থা সংস্কার হবে। মানুষ নতুন কিছু চায়, সেখানে সব ক্ষেত্রে সংস্কার হবে, এমনকি সংবিধানও সংস্কার হচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আর নির্বাচনের প্রস্তুতি ও সব সংস্কার, এ দুটো প্রক্রিয়া একসঙ্গে চলছে। সারা দেশ নতুন কিছু চেয়েছে। নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়, সবকিছু জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তাদের মতামতের ভিত্তিতেই হচ্ছে, মন্তব্য করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তাদের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না। আমরা বাংলাদেশের মানুষের কাছে জানতে চাইছি, তোমরা কি এখনই নির্বাচনে যেতে চাও, নাকি সব সংস্কার শেষ করার পরে নির্বাচন চাও? এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে দাবি করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন, এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয়। তাই ভারতের কাছে তারা এইসব বিষয়ে আলাপ করছেন, তাকে আশ্রয় দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এমনটা হতে থাকলে তাদের কাছে আবার অভিযোগ করা হবে। গত 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের দেয়া এক বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ করা হয়। এ বিষয়ে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা নিজেকে অনেক কিছু বলতে পারেন, কিন্তু বাস্তবতা তা নয়। এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছে, সুতরাং আশ্রয়দাতাও তাকে সাবেক প্রধানমন্ত্রী ছাড়া কিছু বলছে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আইনি প্রক্রিয়া চলছে, দোষী সাব্যস্ত হলে তার প্রত্যাবর্তন চাওয়া হবে। সব অপরাধের কেন্দ্রে শেখ হাসিনা, মন্ত্রী এমপিরা ছিলেন সহযোগী। ক্ষমতায় এসে পিলখানা হত্যাকাণ্ড দিয়ে শুরু হয় শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ। ব্ল্যাকআউট করে শাপলা চত্বরে হেফাজতের ওপর গণহত্যা সহ আওয়ামী লীগের শাসন আমলে সব মানবতা বিরোধী অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা, আর এই 13 আসামি ছিলেন তার সহযোগী। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সাবেক 9 মন্ত্রী সহ 13 জনকে সোমবার 18 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের পর শুনানিতে সব কথা বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।
তিনি বলেন, গত 15 বছরের শাসনামলে এমন কোনো মানবতা বিরোধী অপরাধ নেই যেটা শেখ হাসিনা করেনি। আর উপস্থিত এই আসামিরা এইসব অপরাধ সংগঠনের সহযোগিতা করে গেছেন। সর্বশেষ জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে 1,500-এর বেশি মানুষকে হত্যা, অঙ্গহানি সহ 25,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। গণহত্যার মধ্য দিয়ে শেখ হাসিনা চেয়েছিলেন ক্ষমতা প্রলম্বিত করতে। সোমবার বেলা 11টার দিকে 13 আসামির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি শুরু হয়। তার আগে সকাল 10:50 পারতুখানা থেকে তাদের এজলাসে তোলা হয়। এদিন সকাল 10টার দিকে তাদের প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। গ্রেফতারি পরোয়ানা জারি করা 46 জনের মধ্যে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 13 আসামিকে ট্রাইব্যুনালে তোলা হলো। 13 আসামি হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপু মনি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এদিকে অসুস্থ থাকায় ডক্টর আব্দুর রাজ্জাককে আনা হয়নি বলে জানা গেছে। বিদায়ী লগ্নেও ঢাকা আসছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী 20 জানুয়ারি বিদায় নিচ্ছেন। তার মেয়াদের শেষ মুহূর্তে ঢাকা আসছেন দেশটির শ্রম বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা ক্যালি ফে রড্রিগেজ। তার সফরে আলোচনায় প্রাধান্য পাবে শ্রমিক সংগঠনের স্বাধীনতা সহ বাংলাদেশে বিদ্যমান শ্রম আইনের সংস্কার। আগামী 22 নভেম্বর 5 দিনের সফরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিষয়ক ব্যুরোর আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি রড্রিগেজ। তার নেতৃত্বে মার্কিন শ্রম দপ্তরের প্রতিনিধি ছাড়াও দেশটির উন্নয়ন সহযোগী ইউএসএআইডি সহ অন্যান্য দপ্তরের প্রতিনিধিরা থাকবেন। প্রতিনিধি দলটি সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা ছাড়াও শ্রমিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। রড্রিগেজের ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এদেশের শ্রম বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ দূর হয়নি। বিশেষ করে শ্রম অধিকার, শ্রমিকদের সংগঠনের স্বাধীনতার মতো বিষয়গুলোতে 5 আগস্টের আগে তারা যেমন সোচ্চার ছিল, তেমনি ডক্টর ইউনূস সরকারের সময়েও সোচ্চার রয়েছে। শেষ মুহূর্তে মার্কিন অর্থায়নে পরিচালিত শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে এবং নিজ দেশের অভ্যন্তরীণ রাজনীতির অংশ হিসাবে এ সফর। সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আলোচ্য সূচি নিয়ে তিনি বলেন, বর্তমান সরকার অন্যান্য সংস্কার কার্যক্রমের পাশাপাশি শ্রম খাত সংস্কারেও কাজ করছে। এ খাতে সংস্কারের জন্য একটি কমিশনও করা হয়েছে। বিষয়গুলো মার্কিন প্রতিনিধি দলকে জানানো হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থার যে পথ নকশা রয়েছে তা অনুসরণ করবে ঢাকা। তাদের পক্ষ থেকে শ্রম আইনের সংস্কার, শ্রম অধিকার রক্ষা, শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া, শ্রম সংগঠনের স্বাধীনতার মতো বিষয় তুলে ধরা হবে।